দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে আমাদের অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের লেকচার 4, তাই তো? অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স তার লেকচার 4। লেকচার 5 স্যার। অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের লেকচার 5 আজকে? হ্যাঁ স্যার। ও, ওই আগের আগের লেকচারটা পাঠানো হয়নি তোদের, না? সেটা সেই মানে পাঠানো হয়েছে, মানে ভিডিওটা হয়নি আর কি। সেই ভিডিওটা মানে সাউন্ড আসেনি, ভিডিও হয়েছে। এই সাউন্ডটা আমি সেই নতুন সেট আপে করছিলাম, তো সেই জন্য এরকম হয়েছিল আর কি। সেটা আমি ওই ওতে কথাগুলোকে জুড়ে দিয়ে, কথাগুলো জুড়ে দেওয়া মানে যেমন যে পাওয়ার পয়েন্টটা আছে সেখানে জাস্ট আমি আধ ঘন্টা কথা বলে নিলে, হ্যাঁ, সেটা তারপর আমি ওটা পাঠিয়ে দেবো এখন। হুম হুম, লেকচার 5 ওটা ওই কম্পিউটারে আছে আর কি, সেই জন্য এরকম হয়েছে। চলো, দ্য অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স তার লেকচার 5 আছে। আচ্ছা, লাস্ট লেকচারে আমরা কি করেছিলাম? না, আমরা লাস্ট লেকচারে মানে দুটো কাজ করেছিলাম। একটা তো প্রথমে কিছু মাইক্রোস্টেট ক্যালকুলেশন আমি শিখিয়েছিলাম আর কি, মানে পার্টিকুলারলি গ্র্যাভিটেশনাল ফিল্ডে তোমার একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটার জন্য এসছে মনে হচ্ছে। চলে এসছে, ঠিক আছে। হুম, এটা বলছিলাম যে আমরা মানে লাস্ট ধরো 2-3টে ক্লাস ধরে আমরা বেসিক্যালি মাইক্রোস্টেট ক্যালকুলেশনটাকে করছিলাম। মাইক্রোস্টেট ক্যালকুলেশনটা করার পরে লাস্ট ক্লাসের শেষের পার্টে আমি যে জিনিসটা বেসিক্যালি আলোচনা করেছি সেটা হচ্ছে একটা কন্টিনিউটি ইকুয়েশন, মানে একটা হাইড্রোডাইনামিক ফ্লো অফ এ ফ্লুইড, মানে ইনকম্প্রেসিবল ফ্লুইড, তার জন্যে যে একটা গভর্নিং ইকুয়েশন হয় যাকে বলা হয় তোমার ইকুয়েশন অফ কন্টিনিউটি, সেই ইকুয়েশন অফ কন্টিনিউটি ডেরিভেশনটা হয়েছিল আর কি এটা। তাহলে আমরা লাস্ট লেকচারে যেটা শেষে মেনলি ডিফাইন মানে করেছি সেটা একটুখানি বলে নিই যে what we have discussed in last lecture, সেখানে বেসিক্যালি আমরা কন্টিনিউটি ইকুয়েশন বা ইকুয়েশন অফ কন্টিনিউটি সেইটাকে ডিরাইভ করেছিলাম। ইকুয়েশন অফ কন্টিনিউটি কাকে মাথায় রেখে? না, ফর হাইড্রোডাইনামিক ফ্লো অফ এ ফ্লুইড সেটাকে ডিরাইভ করেছিলাম। এবং সেটা কেমন দেখতে ছিল, এরকম একটা জিনিস আমরা করেছিলাম, ডেল রো বাই ডেল টি প্লাস ডাইভারজেন্স অফ রো ইন্টু ভি, এইটা দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু তোমার 0 ছিল। যেখানে তোমার প্রত্যেকটা জিনিসের মানে তোমার কাছে পরিষ্কার। রোটা হচ্ছে এখানে ডেনসিটি রিপ্রেজেন্ট করছে, মানে এখানে আমার এই ইকুয়েশনে রোটা ছিল বেসিক্যালি মাস ডেনসিটি আর কি, মাস ডেনসিটি, যেটা তোমার মাস বাই ভলিউম এরকম ভাবে ডিফাইন ছিল এটা। আর ভি যেটা, সেটা তোমার ভেলোসিটি, এবং ভেলোসিটিটা হচ্ছে, আমি ওই যখন ডেরিভেশনটাকে করেছিলাম তখন তুমি ব্যাপারটাকে খেয়াল করো যে একটা কিউবিক একটা ভলিউম এলিমেন্ট তুমি কনসিডার করেছিলে। এবারে একটা ফ্লুইড ধরো একটা দিক দিয়ে ঢুকছে আর একটা দিক দিয়ে বেরোচ্ছে, ঢুকছে যখন তখন যে ভেলোসিটিটা, সেটা বেসিক্যালি তোমার ভি এইটা। আর এখানে তোমার রো ইন্টু ভি, এই যদি গুণটাকে তুমি করো তাহলে সেটা পাবে। দেখো, আচ্ছা, ভেলোসিটিটা মানে বেসিক্যালি কি? ভেলোসিটিটা বেসিক্যালি তোমার লেন্থকে টাইম দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার ভেলোসিটি বেরোয়। তা রো ইন্টু ভি তাহলে কি হবে দেখো, রোটা হচ্ছে তোমার মাস ডেনসিটি, অর্থাৎ মাস পার ইউনিট ভলিউম, তাকে তুমি গুণ করছো বেসিক্যালি একটা ডিস্টেন্স মানে লেন্থ বাই
টাইম দিয়ে তুমি গুণ করছো। তাহলে বেসিক্যালি জিনিসটা দাঁড়াচ্ছে, দেখো মাস আর ভলিউমটাকে যদি তুমি এরিয়া ইন্টু লেন্থ এইরকমভাবে লিখতে, তার সঙ্গে যখন তোমার লেন্থ বাই টাইমটা গুণ হয়ে গেল, লেন্থ কেটে গেল, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি না অ্যামাউন্ট বা মাস ফ্লোস পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। এইটা তোমার বেসিক্যালি ফ্লাক্স দিচ্ছে, ফ্লাক্স দিচ্ছে, যেটাকে তুমি জাস্ট জে দিয়ে এক্সপ্রেস করতে পারো। ওইখানে অনেক সময় ওই রো ইন্টু ভিটাকে জাস্ট জে দিয়েও লোকে এক্সপ্রেস করে আর কি, সেটা ওই রো ইন্টু ভি দিয়ে লিখেছে, তুমি চাইলে ওটা জে দিয়ে এক্সপ্রেস করতে পারতে এটা। তাহলে এই যে ইকুয়েশনটা, আর এটা এটা তো বলাই বাহুল্য, মানে যেটা মানে এই যে অপারেটরটা আর কি, মানে ডেল অপারেটরটা কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কি সেটা তো তোমার জানা আছে। ডেল অপারেটরটা মানে হচ্ছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ইউনিট ভেক্টর যদি আই হয়, তাহলে আই ডেল ডেল এক্স, প্লাস অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস ইউনিট ভেক্টর যদি তোমার জে হয়, তাহলে জে ডেল ডেল ওয়াই, আর অ্যালং দ্য জেড অ্যাক্সিস যদি ইউনিট ভেক্টর তোমার কে হয়, তাহলে কে ডেল ডেল জেড, এইটা সেটা। তাহলে এইটা এবারে ভিটাকেও তুমি একই রকম ভাবে হচ্ছে আই ভি এক্স প্লাস জে ভি ওয়াই প্লাস কে ভি জেড এইরকম ভাবে লিখতে পারো, তাহলে তুমি এক্সপ্রেসিভ ফর্ম টর্মগুলো পেয়ে যেতে পারবে। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আগের দিন আমরা ডিরাইভ করেছি এটা। আর এই ইকুয়েশনটা আমার অনেক জায়গায় লাগবে, মানে আমরা যেমন মানে কোয়ান্টাম মেকানিক্সে যখন তোমার প্রবাবিলিটি ডেনসিটি মানে ওয়েভ ফাংশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স যখন আমি ক্যালকুলেট করব না, তখন দেখবে এই রোটাকে তুমি জাস্ট মাস ডেনসিটি না ভেবে যদি প্রবাবিলিটি ডেনসিটি ভাবো, তাহলে ঠিক এরকম একটা ইকুয়েশন তুমি পেয়ে যেতে পারো। সেখান থেকে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি বলে একটা টার্ম তোমাকে ডিফাইন করতে হয়, এটা তুমি পাবে। আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আমরা লিভিউলিস থিওরেম করব, এখনই জাস্ট সেই লিভিউলিস থিওরেমের ডেরিভেশনটা আমরা করছি আর কি। সেখানে তুমি জাস্ট দেখবে এই ইকুয়েশনটাকে কাজে লাগাবে। এছাড়া নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স আমরা নেক্সট ক্লাস যখন পড়বো, নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স আমার দুটো ক্লাস তো হয়েছে, নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্সে যখন নেক্সট ক্লাসটায় আমি যাবো আর কি লেকচার 3-তে, সেখানেও কিন্তু আমি আবার কন্টিনিউটি ইকুয়েশন ডিরাইভ করবো আর কি। সেখানেও কিন্তু তোমার ওই এন্ট্রপি ডেনসিটি সেইটা কি কেমন করে ফ্লো করছে সেটা তোমাকে দেখতে হয় আর কি। তাহলে এই যে ইকুয়েশনটা, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, যেটা ক্লাসিক্যাল মেকানিক্সে তোমার আছে। আচ্ছা, এবারে আজকে আমি যে জিনিসটা বেসিক্যালি ডিসকাস করতে চাইছি, মানে হোয়াট উই want to discuss in this lecture, আমি আজকে যেটা ডিসকাস করতে চাইছি সেটা বেসিক্যালি হচ্ছে তোমার সেইভাবে যদি বলো লিভিউলিস থিওরেম, এল আই ও ইউ ভি আই এল এল ই, এল আই ও ইউ ভি আই এল এল ই, লিভিউলিস থিওরেম। এইটা হচ্ছে আমার বেসিক্যালি আজকে আলোচনার বিষয়, ঠিক আছে? আচ্ছা, টু স্টার্ট উইথ আমরা প্রথমেই যেটা বলি যে লিভিউলিস থিওরেমটা কি, সেটা দিয়ে জাস্ট ব্যাপারটা স্টার্ট করা যাক, তারপরে সেই লিভিউলিস থিওরেমের ডেরিভেশনটা আমরা পর করে করার চেষ্টা করব। তাহলে আমরা হেডিংটা দিচ্ছি লিভিউলিস থিওরেম। মাঝপথে কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, কোনো সমস্যা হলে। দেখো, লিভিউলিস থিওরেম যেটা বলছে সেটা বেসিক্যালি হচ্ছে এই, দ্য ডেনসিটি অফ ফেজ পয়েন্টস in the vicinal of any moving phase point in the vicinity of বা in the neighborhood, vicinity বা in the neighborhood of any moving phase point is constant. Because the density of phase points in the vicinity of any moving phase point is constant. আসলে এইটা ব্যাপারটা কি না, এইটা হচ্ছে ধরো যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যায়, আমরা তো মানে মানে ফার্স্ট লেকচারে মূলত আমি ফেজ স্পেস, ফেজ ভলিউম, ফেজ পয়েন্ট এইসব নিয়ে অনেক আলোচনা করেছি আর কি। এবং আমরা যে মাইক্রোস্টেট ক্যালকুলেশন করলাম সেখানে কিন্তু এই যে ফেজ স্পেস এই কনসেপ্টটা কিন্তু আমার ভীষণভাবে লেগেছে। যে আমরা
এর আগে যে মাইক্রোস্টেটগুলো ক্যালকুলেশন করেছিলাম সেটা হচ্ছে এই যে এনার্জি যদি ই থেকে ই প্লাস ডি হয় তাহলে একটা ফেজ ভলিউম তুমি কনসিডার করছিলে, সেই ফেজ ভলিউমের মধ্যে যতগুলো পয়েন্ট থাকে সেটা তোমার নাম্বার অফ মাইক্রোস্টেট রিপ্রেজেন্ট করছিল। এবারে ইন প্রিন্সিপাল ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকতে পারে, সেই জন্য আমরা এটা করছিলাম যে কোনো একটা পার্টিকুলার পার্টিকে তার পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি থেকে যাওয়ার জন্য ফেজ স্পেসে সে জাস্ট একটা মানে ইনফাইনাইটেসিমাল ভলিউম রিপ্রেজেন্ট করবে না, বাট ফাইনাইট ভলিউম রিপ্রেজেন্ট করবে, যেটা তোমার ক্যারেক্টারাইজ হবে হচ্ছে অফ দ্য অর্ডার অফ এইচ কস বাই 2 পাই বা দিয়ে, সেটাকে আমি H0 নাম দিয়েছিলাম। সেই জন্য তুমি ফেজ ভলিউমটাকে H0 দিয়ে ভাগ করে দিয়ে, মানে ওয়ান পার্টিকেল ওয়ান ডাইমেনশনাল হয়েছে H0 দিয়ে ভাগ করছো, ওয়ান পার্টিকেল 3 ডাইমেনশনাল H0 কিউব দিয়ে ভাগ করেছিলে, বা মানে তুমি n পার্টিকেল 3 ডাইমেনশনাল H0 টু দি পাওয়ার 3n দিয়ে তুমি ভাগ করে তুমি নাম্বার অফ মাইক্রোস্টেটগুলো পেয়ে যাচ্ছিলে। এবারে কথাটা হচ্ছে যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যাচ্ছে তখন তো বেসিক্যালি কি হচ্ছে, তোমার কোন একটা উইথ টাইম কিছুই চেঞ্জ হবে না, তো তাহলে উইথ টাইম যদি চেঞ্জ না হয় তখন যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে ডেনসিটি অফ ফেজ পয়েন্ট ইন দ্য ভিসিনিটি অফ এনি মুভিং ফেজ পয়েন্ট ইজ কনস্ট্যান্ট। একটা ফেজ পয়েন্ট তোমার ধরো মুভ করছে, ধরো একটা ফেজ স্পেস তুমি কনসিডার করলে, এ ধরো একটা মানে এই দিকে হয়তো একটা জেনারেলাইজ লেসে পজিশন কোঅর্ডিনেট আছে, এই দিকে একটা জেনারেলাইজ মোমেন্টাম কোঅর্ডিনেট আছে, এটা এবার একটা পার্টিকুলার পয়েন্ট ধরো তোমার মুভ করছে, তো এই যে পার্টিকুলার পয়েন্টটা, এই পয়েন্টের অ্যারাউন্ডে যে ডেনসিটি অফ ফেজ পয়েন্ট মানে পার ইউনিট ভলিউমে কত করে ফেজ পয়েন্ট আছে, আর যদি এটা 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 ইকুইলিব্রিয়াম পাথ রিপ্রেজেন্ট করে তাহলে এই পয়েন্টের চারপাশেও হচ্ছে মানে এই পয়েন্টের অ্যারাউন্ডেও হচ্ছে পার ইউনিট ভলিউমে কত করে ফেজ পয়েন্ট আছে, সেই সংখ্যাটা হচ্ছে তোমার বেসিক্যালি কনস্ট্যান্ট। এটা হচ্ছে মোদ্দা কথাটা। মানে ম্যাথামেটিক্যালি তুমি যদি বলো সেটা হচ্ছে এই যে তোমার ওই ডিরো বাই ডিটি এই টার্মটা হচ্ছে জিরো। তাহলে মানে আমি যদি মানে রোটা যদি তোমার জাস্ট মানে ডেনসিটি অফ ফেজ পয়েন্ট রিপ্রেজেন্ট করে, মানে ইফ রো ইকুয়াল টু রোটাকে জাস্ট ওই মাস পার ইউনিট ভলিউম এটাকে না করে এটা আমি বলছি ডেনসিটি অফ ফেজ পয়েন্ট যদি হয়, তাহলে দেন অ্যাট ইকুইলিব্রিয়াম, যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যাচ্ছে তখন বেসিক্যালি ডিরো বাই ডিটি এইটা হচ্ছে তোমার বেসিক্যালি জিরো হচ্ছে। মানে তুমি লিভহুইলির থিওরেমটাকে ম্যাথামেটিক্যালি যদি এক্সপ্রেস করো তাহলে বেসিক্যালি অ্যাট ইকুইলিব্রিয়াম ডিরো বাই ডিটিটা জিরো হচ্ছে। কোথায় না ইন দা ইমিডিয়েট নেবারহুড of any given moving phase point, মানে বেসিক্যালি তুমি এইভাবে ব্যাপারটাকে ভাবতে পারো, মানে ফ্লুইডের ক্ষেত্রে যেমন হয় আর কি, যখন স্টেডি স্টেট অ্যাটেন্ড করে যায় তখন ডেনসিটিটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, বেসিক্যালি মানেটা হচ্ছে যতখানি জিনিস ঢুকছে জীবনে ততখানি জিনিস বেরিয়ে যাচ্ছে। এখানেও ঠিক একই রকম ভাবে যে ইকুইলিব্রিয়াম যখন অ্যাটেন্ড করে গেল তখন ঠিক আছে একদম, তো তারা তো একদম মানে কি বলবো একটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে পৌঁছাচ্ছে না ডাইনামিক ইকুইলিব্রিয়ামে পৌঁছাচ্ছে। তার মানে এই যে এনার্জি ইয়ান ই প্লাস ডি এর মধ্যে বা একটা গিভেন ফেজ ভলিউমের মধ্যে কিছু পয়েন্টস জাস্ট ভেতরে ঢুকছে, কিছু পয়েন্টস বাইরে জাস্ট বেরোচ্ছে, কিন্তু এমন করে যাতে করে হচ্ছে যে এই গিভেন ভলিউমের মধ্যে টোটাল ফেজ পয়েন্টের সংখ্যাটা বা পার ইউনিট ভলিউমের মধ্যে যে ফেজ পয়েন্টের সংখ্যাটা সেটা কিন্তু উইথ টাইম তোমার কনস্ট্যান্ট রয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইটাকে তুমি জাস্ট মানে একটুখানি আরো লুসিড ল্যাঙ্গুয়েজ মানে ইনকম্প্রেসিবল ফ্লুইডের ল্যাঙ্গুয়েজে তুমি এইভাবে বলতে পারো যে এটার মানেটা হচ্ছে যে সিম্পলি এই যে দিস মিনস এ ধরো দ্য কালেকশন অফ দ্য ফেজ পয়েন্ট আর কি, বা এটাকে অনেক সময় বলতে পারো দ্য সোয়ার্ম অফ ফেজ পয়েন্ট, সোয়ার্ম অফ দ্য ফেজ পয়েন্টস move in the phase space in essentially the same manner as an incompressible fluid moves in the physical space.
মানে কন্টিনিউটি ইকুয়েশনের সাথে কানেকশনটা কিরকম দেখো, তুমি জাস্ট এইভাবে ভাবছো যে দিস মিনস দ্য সোয়ার্ম অফ ফেজ পয়েন্ট, মানে ফেজ পয়েন্টের যে কালেকশনসটা আর কি, মুভ ইন এ phase space in essentially the same manner as the incompressible fluid move in the physical space. ঠিক আছে, মানে ফিজিক্যাল স্পেস একটা ইনকম্প্রেসিবল ফ্লুইড উইথ টাইম ইকুইলিব্রিয়াম যখন অ্যাটেন্ড করে যায়, বা সেখানে আমি বলবো স্টেডি স্টেট যখন অ্যাটেন্ড করে যায় আর কি, তো যেমন করে মুভ করে মানে যেন ফেজ পয়েন্টটাও তোমার সেই রকমভাবে মুভ করছে। এটা এটা মানে এখানে যা শুধু তফাৎ হচ্ছে, ওখানে ছিল ফিজিক্যাল স্পেস, এখানে বেসিক্যালি ফেজ স্পেস। ওখানে তোমার বেসিক্যালি মাস ডেনসিটি কনস্ট্যান্ট থাকছিল কন্টিনিউটি ইকুয়েশন, এখানে বেসিক্যালি তোমার মানে ফেজ পয়েন্ট ডেনসিটি সেটা বেসিক্যালি তোমার কনস্ট্যান্ট থাকবে। তার মানে তাহলে এই যে সম্পর্কটা, মানে এই যে কানেকশনটা, সেই কানেকশনটা কিন্তু তোমার কাছে বেশ অ্যাপারেন্ট, মানে পরিষ্কার স্বচ্ছ। সেইখানে তুমি যেটা বলতে পারছো সেটা হচ্ছে এই যে লিভুলিজ ইকুয়েশন মেক ইউজ অফ লিভুলিজ থিওরেম বা লিভুলিজ ইকুয়েশন বললেও হবে আর কি, মেক ইউজ অফ দ্য হ্যামিল্টনস ইকুয়েশন, Hamilton equation of motion of classical mechanics and transfer them into probability function and transfer them into probability function. probability function বা probability density যা কিছু তুমি বলতে পারো এটা। তাহলে আচ্ছা, এই কারণেই হচ্ছে যে লিভুলিজ থিওরেম জানার আগে বা করার আগে আমরা ওই ক্লাসিক্যাল যে কন্টিনিউটি ইকুয়েশন তার ডেরিভেশনটা ওই জন্য আমি করে রেখেছি, যে ডেরিভেশনটা এবং তার যে ইম্পর্টেন্ট যে রেজাল্টগুলো আমি যে সেখানে উল্লেখ করলাম আর কি। তাহলে এইটার সঙ্গে আমার লিভুলিজ থিওরেমের সম্পর্কটা হচ্ছে এরকম যে তোমার যেমন করে একটা ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে তোমার ফিজিক্যাল স্পেসে ফ্লুইডটা মুভ করে এবং এমনভাবে মুভ করবে যাতে করে তোমার মাস ডেনসিটি উইথ টাইম জাস্ট চেঞ্জ হয় না, এইটা এখানেও ঠিক একই রকমভাবে তোমার মানে ডেনসিটি অফ ফেজ পয়েন্টস ইন দ্য ফেজ স্পেস, সেটা যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যাচ্ছে উইথ টাইম জাস্ট চেঞ্জ হবে না, সেটাকে আমরা দেখতে চাইছি। সেই জন্য আমরা বেসিক্যালি কন্টিনিউটি ইকুয়েশন থেকে শুরু করব, কিন্তু শেষে জাস্ট বোঝার সময় বা আন্ডারস্ট্যান্ডিংয়ের সময় তোমাকে এটা মাথায় রাখতে হবে, এই যে রোটা, এই রোটা অ্যাকচুয়ালি তোমার মাস ডেনসিটি না, ওটা বেসিক্যালি তোমার প্রবাবিলিটি ডেনসিটি। তো সেইখান থেকে তোমরা আস্তে 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 ব্যাপারটাকে শুরু করার চেষ্টা করি আর কি। তাহলে কাজ করা যায়, আমি শুরুটাই করছি তোমার কন্টিনিউটি ইকুয়েশন থেকে। তাহলে আমি শুরুটা করি এইরকম ভাবে, ফ্রম দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি ডেল রো বাই ডেল টি প্লাস, মানে যে ইকুয়েশনটা লিখেছি সেটা আমি আরেকবার লিখছি, প্লাস ডাইভারজেন্স অফ রো ভি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। আচ্ছা, এই যে মানে কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, এগুলো সব ভেক্টর অ্যালজেব্রাতে পড়ানো হয়, সেটা সম্বন্ধে একটুখানি তুমি একটু পড়ে নেবে। আমাদের ওই ম্যাথের বইটাতেও মোটামুটি যেটা আছে সেটা দিয়ে তোমার কাজ চলে যাবে। না হলে আমি ওই 1-2 দিন পরে একটা ওই ভেক্টর অ্যালজেব্রা ক্লাস নেবো আর কি, ওই ম্যাথামেটিক্স যাদের আছে তাদের জন্য আর কি। সেই ক্লাসটা আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেই ক্লাসটা একটু আমি করে নেবো, যেখানে তোমার কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এবং তার রিলেটেড যে সমস্ত থিওরেমসগুলো সেগুলো আছে আর কি। কিন্তু ঠিক আছে, আমরা মোটামুটিভাবে অত কিছু জিনিসগুলো না জেনেও আমরা মানে যতটুকু লাগবে ততটুকু কিন্তু আমি স্টেপ বাই স্টেপ জাস্ট করে 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 তোমাদেরকে দেখাবো এটা। আচ্ছা, এবারে খেয়াল করো যে মানে ওয়ান ডাইমেনশনে হলে জাস্ট ডেল অপারেটরটা জাস্ট ডেল ডেল এক্স, তার মানে এইটা বেসিক্যালি ডেরিভেটিভ করতে বলা হচ্ছে। তার মানে দেখো তুমি এইটাকে কেমন করে লিখতে পারো যে এইখানে তো দুটো টার্ম আছে, একটা হচ্ছে তোমার ডেনসিটি আর একটা হচ্ছে ভেলোসিটি। তা তুমি যখন এই ডেরিভেটিভটাকে করবে, ডেরিভেটিভটা বাই পার্টস হবে, তাহলে প্রথমে তুমি ডেনসিটিটাকে কনস্ট্যান্ট রেখে তুমি এক কাজ করো, ডাইভারজেন্স অফ ভেলোসিটি একটা হয়ে গেল, তারপরে তুমি ভেলোসিটিটাকে কনস্ট্যান্ট রেখে তোমার ডাইভারজেন্স অফ তোমার ডেনসিটি আর একটা টার্ম, এটা আচ্ছা, এটাকে ডেনসিটিটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তখন তাকে বলে গ্রেডিয়েন্ট। মানে এটা হচ্ছে তোমার রো, রো একটা স্কেলার কোয়ান্টিটি আর ভি একটা ভেক্টর কোয়ান্টিটি।
তার মানে তুমি একটা জিনিস বলি যে এইটা যদি তোমার ধরো কোনো একটা স্কেলারের সঙ্গে কাজ করছে, স্কেলারের উপরে কাজ করে, তাহলে সেটাকে বলা হবে গ্রেডিয়েন্ট অফ স্কেলার এস। তখন তার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট অফ স্কেলার এস। আর যদি তোমার এইটা ধরো একটা ভেক্টরের উপরে কাজ করছে, তার এ একটা ভেক্টর, তার সঙ্গে ডট প্রোডাক্ট হচ্ছে, তখন তাকে বলা হয় ডাইভারজেন্স অফ ভেক্টর এ। আর যদি এটাও কাজে লাগবে পরে, মানে যখন ওই টার্বুলেন্স বা ইত্যাদি থাকে আর কি, এইটা যদি হয় তখন তাকে বলা হয় কার্ল অফ ভেক্টর এ। মানে তোমরা হায়ার সেকেন্ডারিতে মানে খুব বেশি থাকে না, কিন্তু গ্র্যাজুয়েশনে যদি ভেক্টর অ্যালজেব্রা পড়ে থাকো তাহলে কিন্তু এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কোয়ান্টিটি আর কি সেটা। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে রো ইন্টু ডাইভারজেন্স অফ ভি প্লাস হচ্ছে ভি ইন্টু তোমার এখানে মানে এই ডট মানে কিছু নেই, মানে তোমার বেসিক্যালি ডট আছে মনে রাখবে, মানে ক্রস প্রোডাক্ট কিন্তু আমি এখানে ইউজ করবো না, এখানে সবসময় ডট প্রোডাক্ট ইউজ করবো। এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট অফ রো। তাহলে মানে গ্র্যাড রো এইটা, আর এটা ডাইভারজেন্স ভি। ঠিক আছে এটা। আচ্ছা এবারে দেখো যেটা ব্যাপার যে তোমার এই যে এই যে কোয়ান্টিটিটা ডাইভারজেন্স অফ ভি, সেটা অ্যাকচুয়ালি কেমন জিনিসটা একটুখানি বোঝার চেষ্টা করো তো। আচ্ছা তুমি জাস্ট ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে যদি তুমি ফেজ স্পেসে নাও, আমি এইখানে যেটা কনসিডার করেছিলাম প্রথমটা, এই প্রথমে যে তোমার এই যে সকল গ্রেডিয়েন্ট অপারেটর যেটা, সেটা হচ্ছে তোমার এস স্পেসে, মানে ইন দা থ্রি ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস, মানে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আর কি, থ্রি ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসে তোমার গ্রেডিয়েন্ট অপারেটরটাকে তুমি আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল এক্স প্লাস কে ডেল ডেল বললে। আর এবার তোমার যদি ফেজ স্পেসে হতো, তাহলে ফেজ স্পেসে হলে কি হতো না, আমি যদি ধরো একটা মানে মানে আমি যা বোঝার সুবিধার জন্য একটা টু ডাইমেনশনাল ফেজ স্পেস জাস্ট কনসিডার করছি, মানে 2D, মানে বোঝার সুবিধার জন্য আর কি। তারপরে আমি এটা মানে 3n ডাইমেনশনে জেনারেলাইজ করবো। তার 2D ফেজ স্পেস যদি তুমি কনসিডার করো, আর 2 ডাইমেনশনাল ফেজ স্পেসে দেখো 2 ডাইমেনশনাল ফেজ স্পেসে তোমার স্পেসটা কি, তোমার যে দুটো কোঅর্ডিনেট আছে, একটা কোঅর্ডিনেট বরাবর তুমি বেসিক্যালি মোমেন্টাম লিখছো, আর একটা বরাবর তুমি বেসিক্যালি কি লিখছো না, একটা বরাবর পজিশন লিখছো, একটা বরাবর তুমি মোমেন্টাম লিখছো, এই তো লিখছো। তাহলে এবারে দেখো, এবারে আমি যদি তোমার সকল মানে ভেলোসিটিটাকে লিখি এই পার্টিকুলার স্পেসে ভেলোসিটিটা, তো ভেলোসিটিটা কি হবে না, ভেলোসিটিটা হচ্ছে এই বরাবর তার একটা ভেলোসিটির কম্পোনেন্ট থাকবে, তাই এই বরাবর ভেলোসিটির কম্পোনেন্টটা ধরে নাও তোমার কিউ ডট, মানে ডট মানে সবসময় টাইম ডেরিভেটিভ, এবং এই বরাবর তার একটা ইউনিট ভেক্টর লাগবে, সেই ইউনিট ভেক্টর ধরে নাও আই ক্যাপ। আর এই পি বরাবর তার যে ভেলোসিটি কম্পোনেন্টটা, মানে আমি বলছি যে যেমন ধরো আমরা যদি মানে কার্টিজিয়ান স্পেসে করতাম, কার্টিজিয়ান স্পেসে কি হলে কি হতো তুমি জাস্ট কম্পেয়ার করো, মানে এটা যদি এক্স হতো, এটা যদি ওয়াই হতো, এই ডিরেকশন বরাবর ভেলোসিটি যদি তোমার ভিএক্স হয়, এই ডিরেকশন বরাবর ভেলোসিটি যদি ভিওয়াই হয়, তাহলে ওভারঅল ভেলোসিটি কি লিখতে, আই ইন্টু ভিএক্স প্লাস জে ইন্টু ভিওয়াই লিখতে, তো তাই তো। মানে আমার ভেলোসিটি যদি একটা টু ডাইমেনশনাল স্পেসে আমি ভেলোসিটি ভেক্টরটা কেমন করে লিখতে পারতাম, যে এক্স ডিরেকশন বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট যদি ভিএক্স হয়, ওয়াই ডিরেকশন বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট যদি ভিওয়াই হয়, তাহলে ভিটা হচ্ছে আই ভিএক্স প্লাস জে ভিওয়াই। যেমন ধরো কাইনেটিক থিওরি অফ গ্যাসে তুমি করেছো, যে যদি তোমার একটা পার্টিকুলার মলিকুল থ্রি ডাইমেনশনে মুভ করছে, এক্স ওয়াই এবং জেড কম্পোনেন্টের ভেলোসিটি যথাক্রমে যদি ইউ ভি ডব্লিউ হয়, তো তুমি সেখান থেকে কি লিখেছো, তুমি বেসিক্যালি লিখেছো হচ্ছে সিটা হচ্ছে আই ইউ প্লাস জে ভি প্লাস কে ডব্লিউ, ঠিক সেরকম। তো এখানে ঠিক একই রকম ভাবে যদি তুমি ফেজ স্পেসে এই যে ভলিউমটা, সেটা যদি ফেজ স্পেসে ভলিউম হয়, তাহলে তোমার বেসিক্যালি এই কিউ ডিরেকশন বরাবর তার ইউনিট ভেক্টর যদি আই হয়, তাহলে আই কিউ ডট প্লাস হচ্ছে জে পি ডট, মানে যেখানে কিউ ডটটা কিন্তু তোমার বেসিক্যালি ডেল কিউ বাই ডেল টি, বা পি ডটটা হচ্ছে তোমার ডেল পি বাই ডেল টি। কি ভিটাকে এইরকম ভাবে লিখতে কোনো অসুবিধা নাই তো, মানে যেখানে আই আর জে তারা ইউনিট ভেক্টর অ্যালং where I and J are
ইউনিট ভেক্টরস অ্যালং, বাবা বাবা তো অসুবিধা হয় না এগুলো, ইউনিট ভেক্টরস অ্যালং, আর কি ডিরেকশন বরাবর, মানে অ্যালং কিউ অ্যান্ড পি রেসপেক্টিভলি। মানে কিউ বরাবর তোমার, মানে কিউ ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর যদি আই হয়, আর পি বরাবর যদি ইউনিট ভেক্টর তোমার জে হয়, তাহলে তুমি দেখো টু ডাইমেনশনে যে কোনো ভেলোসিটিকে তুমি এইরকম ভাবে লিখতে পারবে। জাস্ট কম্পেয়ার করো, মানে এটাকে কম্পেয়ার করো তোমার চেনা যে জিনিসটা। যদি এক্স ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর আই হয়, ওয়াই ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর জে হয়, তাহলে তুমি ভিটাকে কি লেখো, আই ভি এক্স প্লাস জে ভি ওয়াই, যেখানে ভি এক্সটা কি, ভি এক্সটা বেসিক্যালি ডেল এক্স বাই ডেল টি, আর ভি ওয়াইটা কি ডেল ওয়াই বাই ডেল টি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা আচ্ছা, এটা লিখলে তুমি ধরো, আমি কতগুলো ইকুয়েশনের নাম দিই, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, কারণ অনেক ইকুয়েশন লাগবে তোমার, এটা ধরো 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা, আবার দেখো এই যে তোমার গ্রেডিয়েন্ট অপারেটরটা, সেটা কি হবে, তুমি এই পার্টিকুলার কেসে যদি টু ডাইমেনশনে তুমি যদি গ্রেডিয়েন্ট অপারেটরটাকে লিখতে, তুমি কেমন করে লিখতে বলো তো? এটা বেসিক্যালি এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর ইন্টু ডেল ডেল এক্স প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর ডেল ডেল ওয়াই, এরকম ভাবে লিখতে। তাহলে এই পার্টিকুলার কেসে তাহলে আমি কি লিখবো, আই ডেল ডেল কিউ প্লাস জে ডেল ডেল পি, মানে এক্সটা বেসিক্যালি কিউ দিয়ে রিপ্লেসড হয়েছে, ওয়াইটা তোমার বেসিক্যালি পি দিয়ে রিপ্লেসড হয়েছে। তাহলে গ্রেডিয়েন্ট অপারেটর তুমি লিখো আই ডেল ডেল কিউ প্লাস জে ডেল ডেল পি, এরকম ভাবে তুমি লিখতে পারবে। এটা ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ বলো। যে পি ডট সমান ডেল পি বাই ডেল টি, ওইটা তো মানে ইসের টাইমের সঙ্গে ডেরিভেটিভ, ওটা তো ভেলোসিটি রিপ্রেজেন্ট করছে না। না, ভেলোসিটি রিপ্রেজেন্ট করতে হবে কেন? না না, আমি তো এইখানে এই যে ভিটা, এই ভিটা হচ্ছে ফেজ স্পেসে ভেলোসিটির মানে হচ্ছে কমপ্লিটলি আলাদা। মানে আমি সেটাই বলছি যে তোমার যেটা তুমি যদি এই ফিজিক্যাল স্পেসে করতে, তাহলে সেটা ভেলোসিটি রিপ্রেজেন্ট করতো। তার সঙ্গে আমি কম্পেয়ার করছি আমাদের ফেজ স্পেসে, মানে ফেজ স্পেসে ওয়াই, দেখুন এইখানে তো ওয়াই ডিরেকশন বরাবর তোমার পজিশন, কিন্তু এইখানে তো ওয়াই ডিরেকশন বরাবর মোমেন্টাম। তাহলে এইখানে যদি ওয়াই ডটটা তোমার ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি রিপ্রেজেন্ট করে, এখানে পি ডটটা এটা বেসিক্যালি তোমার বেসিক্যালি ফোর্স রিপ্রেজেন্ট করবে। মানে এখানে ডেল পি বাই ডেল টি বেসিক্যালি ফোর্স। ঠিক আছে, এইটা মানে আমি জাস্ট এর সঙ্গে এটাকে কম্পেয়ার করছি। মানে এটা তোমার ডান দিকে যেটা, সেটা সত্যি সত্যি ভেলোসিটি, যে ভেলোসিটি তুমি মানে বোঝো। আর এইটা যে ফেজ স্পেসে ভেলোসিটি, ফেজ স্পেসে ভেলোসিটি আর নর্মাল ভেলোসিটি কমপ্লিটলি আলাদা। ঠিক আছে, এটা বুঝতে হবে। স্যার, তাহলে তো ওই যে কিউ ডটটা তো আলাদা ডেরিভেটিভ, দু ধরনের রাশি যোগ, তাহলে কি করে হবে? একদমই তাই, দুটো দু রকমের কোয়ান্টিটি, কোনো অসুবিধাই নেই তাতে। হ্যাঁ, তোমার এই যে যে দুটো দু ধরনের কোয়ান্টিটি, এই যে দুটো দু ধরনের কোয়ান্টিটি, তেমন একই রকমের ইউনিট ভেক্টরগুলোও তো আমি কি বলে দিইনি তোমাকে। তুমি ইউনিট ভেক্টরগুলো যখন তুমি লিখবে, ইউনিট ভেক্টর তো তোমার জাস্ট বেসিক্যালি ইউনিট ভেক্টর দিয়ে তো তোমার বেসিক্যালি, মানে দেখো, মানে ইউনিট ভেক্টরের মধ্যে তোমার তো বেসিক্যালি ইউনিটগুলো ঢুকে বসে আছে। আমি ইউনিট ভেক্টর তো আমি সে সময় বলিনি, আমি শুধু কম্পেয়ার করেছি। মানে এই যে যোগটা, এটা হচ্ছে হাইপোথেটিক্যাল স্পেসে যোগ। ঠিক আছে, এটা হচ্ছে হাইপোথেটিক্যাল স্পেসে যোগ। তোমার যেটা দরকার পড়বে, এই যে সবকিছু গুনটুন করে দিনের শেষে কিন্তু এটা যা ডাইমেনশন হবে, এটা তাই ডাইমেনশন হবে, এটা তাই ডাইমেনশন হবে। ঠিক আছে, সেটা কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, আমার যেটা কথা হচ্ছে যে আমি এই যে যোগ বা বিয়োগ বা হ্যাঁ না, এই যে নোশনটা, সেটা কখন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি তাদের যদি যোগ বিয়োগ করে, এখানে তো ফেজ স্পেসে যা কিছু এক্সপ্রেস করা সেগুলো ফিজিক্যাল কোয়ান্টিটিই না। তুমি যেটা বলো না যে সেম ইউনিট হলে তবে তোমার যোগ করা যাবে, তাহলে কখন যে যে করসপন্ডিং সেগুলো কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি হয়। এবার অ্যাবস্ট্রাক্ট স্পেসে, এই অ্যাবস্ট্রাক্ট স্পেসে যা কিছু তুমি লিখছো, সেটা তো মানে ধরো ফেজ স্পেস ভলিউম মানে সত্যি সত্যি ভলিউম নয়, ফেজ স্পেস ভেলোসিটি মানে সত্যি সত্যি ভেলোসিটি নয়। ওটা একটা হাইপোথেটিক্যাল স্পেসে একটা অন্যরকম ভাবে জিনিসগুলো জাস্ট বলা হচ্ছে। বুঝতে পেরেছ? মানে আমি ধরো এর আগে যে ফেজ স্পেস ভলিউম বলেছিলাম, ফেজ স্পেস ভলিউম কি সত্যি সত্যি ভলিউম? তুমি বোঝার চেষ্টা করো না। ভলিউম হলে তার ইউনিট তো সেন্টিমিটার কিউব হবে। তুমি যখন ফেজ স্পেসের একটা ছোট্ট ভলিউম তুমি তো বলে এইচ বললে, এইচ এর ইউনিট কি ভলিউমের ইউনিট বলো? জুল পার সেকেন্ডের ইউনিট তো। ঠিক আছে না?
তাহলে ফেজ স্পেসে গল্পগুলো একদমই আলাদা, তাকে তুমি ওই জাস্ট তোমার যে চেনা জগৎ আর কি, সে চেনা জগতের সঙ্গে মেলালে হবে না। কিন্তু আমি জাস্ট এখানে কি হচ্ছে, কম্পারিজনটা কি হচ্ছে না, কন্টিনিউটি ইকুয়েশন যেমন দেখতে আছে না, সেই কন্টিনিউটি ইকুয়েশনটাকে সেখানে একটু ব্যবহার করার চেষ্টা করছি আর কি। মানে কন্টিনিউটি ইকুয়েশনটা যেমন দেখতে সেই মতো করে আমি স্টার্ট করছি, কিন্তু এখানে রো মানে মাস পার ইউনিট ভলিউম নয়, রো এর মানে কমপ্লিটলি আলাদা। এইখানে ভি তার মানে কমপ্লিটলি আলাদা। হ্যাঁ, এখানে গ্র্যাডিয়েন্ট তার ভ্যালু মানে কমপ্লিটলি আলাদা। শুধু আমি কম্পেয়ার করে করে দেখাচ্ছি, দেখো ঠিক একই রকমের একটা জিনিস তুমি ডিফাইন করতে পারবে, এই আর কি। ঠিক আছে? আর ওই সেকেন্ড স্টেপটা একটু বলে দিন, ওই যে 2 নম্বর ইকুয়েশনটা। এই যে 2 নম্বর ইকুয়েশনটা কিছু না, মানে গ্রেডিয়েন্ট নেওয়া মানে ডেরিভেটিভ করা। তা ডেরিভেটিভ তো বাই পার্টস হবে। যদি ওয়ান ডাইমেনশনাল কেস হতো, এইটাকে ডেলটাকে কি লিখতে, তুমি ডিডিএক্স লিখতে। তা ডিডিএক্স যদি এর উপরে কাজ করে তুমি কি লিখতে, তাহলে প্রথমটাকে কনস্ট্যান্টটাকে পরেরটা ডেরিভেটিভ, আর তারপরে হচ্ছে প্রথমটা ডেরিভেটিভ করে পরেরটাকে কনস্ট্যান্ট রেখে দেওয়া। মানে এটা তোমার বেসিক্যালি ওই ডেরিভেটিভ বাই পার্টস করছো, আংশিক সমাকলন। ঠিক আছে? বুঝতে পারছো? পার্শিয়াল ডেরিভেটিভ করেছি, আর কিছু না। 0 হবে ইকুয়াল। হ্যাঁ, এটা ইকুয়াল টু 0, সরি, এটা লেখা হয়নি, এটা ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এবারে তুমি ভেলোসিটিকে এইরকম ভাবে এক্সপ্রেস করলে, আর তোমার গ্রেডিয়েন্ট অপারেটরটাকে এইরকম ভাবে এক্সপ্রেস করলে। তাহলে দেখো এবারে এই যে দুটো টার্ম আছে, এই একটা টার্ম আছে আর এই একটা টার্ম আছে, এই দুটো টার্মের মানে কি দাঁড়াচ্ছে? তাহলে দেখো, যদি এই জিনিসটা এখন করো, ডাইভারজেন্স অফ ভি, সেটা হয়ে যাচ্ছে আই ডেল ডেল কিউ প্লাস জে ডেল ডেল পি, এইটা তার ডট প্রোডাক্ট হচ্ছে ভি এর সঙ্গে, ভিটা কত, আই কিউ ডট প্লাস জে পি ডট, এইটা, তাই তো? এই যে আমি জাস্ট এখানে কিছুই না, 4 নম্বর ইকুয়েশনে গ্রেডিয়েন্ট অপারেটরটাকে লিখেছি, আর 3 নম্বর ইকুয়েশনে ভেলোসিটির এক্সপ্রেশনটাকে লিখেছি আর কি, এটা। আর এবার ডট প্রোডাক্ট করলে কি, আই ডট প্রোডাক্ট করলে 1 হয়, তাহলে প্রথমটা হয়ে গেল ডেল কিউ ডট বাই ডেল কিউ, আর আই জে ডট প্রোডাক্ট করলে 0 হয়ে যায়, জে আই ডট প্রোডাক্ট করলে 0 হয়ে যায়, আর জে করলে তোমার বেসিক্যালি ডেল পি ডট বাই ডেল পি, এই জিনিসটা হলো। ডট প্রোডাক্ট তো তুমি জানো, ডট প্রোডাক্টের যে ফর্মুলা আর কি, মানে তোমার এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা। এবারে যদি সেম থাকে তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সেখানে সেটা 1 দেবে, আর যদি আলাদা হয়ে যায় সেটা তোমার বেসিক্যালি 0 দেবে। মানে তুমি জানো আই ডট আই ইকুয়াল টু জে ডট জে, সেটা বেসিক্যালি 1, আর আই ডট জে বা জে ডট আই সেটা বেসিক্যালি 0, এইটা। হ্যাঁ, সেটাকে কাজে লাগিয়ে তুমি এই জিনিসটা পেলে। আর উল্টো দিকে যদি ভি ডট এইটা থাকতো, মানে যেটা আমার পরের ইকুয়েশনে লাগবে, ভি ডট গ্রেডিয়েন্ট অপারেটর যেটা, সেটা কি হবে তাহলে, আই কিউ ডট প্লাস জে পি ডট, এইটা তার সঙ্গে ডট প্রোডাক্ট হচ্ছে কার না, আই ডেল ডেল কিউ প্লাস জে ডেল ডেল পি, এটা জাস্ট গুণ হচ্ছে, তাহলে হয়ে যাবে কিউ ডট ডেল ডেল কিউ প্লাস পি ডট ডেল ডেল পি, এটা হলো। তাহলে এইটা ধরো একটা ইকুয়েশন তোমার 6 নম্বর হবে, তাই না? এটা হচ্ছে 5 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে তোমার 6 নম্বর ইকুয়েশন, এটা। ঠিক আছে? তাহলে তুমি এই ইকুয়েশন এবার এতে তুমি বসিয়ে দাও। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি বলে নিতে পারি, আচ্ছা ঠিক আছে, পরে না হয় বলছি। মানে একটা জিনিস তুমি একটা খেয়াল রাখবে যে মানে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন আছে, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন, সেটা নিশ্চয়ই তোমার মনে আছে। যদি হ্যামিল্টনিয়ানটাকে তুমি এইজি দিয়ে এক্সপ্রেস করো, এখানে হ্যামিল্টনিয়ান অপারেটর না, টোটাল এনার্জিটাকে হ্যামিল্টনিয়ান বলা হয়। তাহলে টোটাল যদি হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন হচ্ছে এইচটা, যেটা বেসিক্যালি এইচটা ইউজুয়ালি হচ্ছে তোমার মোমেন্টাম, এই পজিশন এবং মোমেন্টাম তাদের ফাংশন, এইটা। তাহলে তুমি সবসময় এটা লিখতে পারবে যে ডেল এইচ বাই ডেল পি, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি কিউ ডট, আর ডেল এইচ বাই ডেল কিউ, এটা তুমি লিখতে পারবে হচ্ছে মাইনাস পি ডট, এইটা। এই যে দুটো ইকুয়েশন, এটাকে আমি 7 বলছি, এটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন। মানে তুমি একটা মানে বুঝতে অসুবিধা হলে তুমি ধরো, আমি বললাম যে হ্যামিল্টনিয়ানটা টোটাল এনার্জি, তো সেটা পি স্কোয়ার বাই টোয়াইস এম, হ্যাঁ, এটা মানে কাইনেটিক এনার্জি পার্টটা হচ্ছে পি স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস পোটেনশিয়াল এনার্জি। ধরো পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে একটা
মানে পজিশনের ফাংশন, মানে পজিশন যে শুধুমাত্র পজিশনের ফাংশন, আর কাইনেটিক এনার্জিটা হচ্ছে পি স্কয়ার বাই টোয়াইস এম। তুমি এবারে ডেল এইচ বাই ডেল পি এখান থেকে করো, তাহলে কি বেরোবে? এটা দেখো পি বাই এম বেরোচ্ছে। পি বাই এম মানে কত? ভেলোসিটি। ভেলোসিটি মানে কত? কিউ ডট। আর তুমি যদি ডেল এইচ বাই ডেল কিউ করো, তাহলে কি হবে? এটা ডেল ভি বাই ডেল কিউ হবে। আর নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল তোমার বেসিক্যালি ফোর্স হয়, তাহলে এটা মাইনাস অফ ফোর্স হলো। মাইনাস ফোর্স মানে কত? মাইনাস পি ডট হলো। দেখো, মানে তুমি জাস্ট মানে অ্যাজ ফর এক্সাম্পল যদি হ্যামিল্টনিয়ার তুমি এক্সপ্লিসিট ফর্মটাকে লেখো, তাকে পরিষ্কার দেখতে পাচ্ছ ডেল এইচ বাই ডেল পি হচ্ছে কিউ ডট হয়, আর ডেল এইচ বাই ডেল পি হচ্ছে মাইনাস পি ডট হয়। আমি সেইটাকে জাস্ট লিখেছি 3 নম্বর ইকুয়েশনটা। তাহলে এবারে দেখো, এই 5 নম্বর 6 নম্বর এই দুটোকে তুমি জাস্ট ইকুয়েশন 2 তে বসিয়ে দাও। তাহলে ফ্রম ইকুয়েশনস 2, 5 and 6, দেখো প্রথম যেটা ছিল, প্রথম যে টার্মটা ডেল রো বাই ডেল টি আছে, এইটা ডেল রো বাই, তারপর হচ্ছে রো কমা মানে রো, তার ভেতরে হচ্ছে তোমার কি আছে? ভেতরে আছে হচ্ছে তোমার ওই ডাইভারজেন্স অফ ভি। আচ্ছা, ডাইভারজেন্স অফ ভিটা কি? ফ্রম ইকুয়েশন 5 তোমার কি দাঁড়াচ্ছে না, এটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি ডেল কিউ ডট বাই ডেল কিউ প্লাস হচ্ছে ডেল পি ডট বাই ডেল পি, এটা দাঁড়াচ্ছে। এই জিনিসটা আছে ভেতরে। আচ্ছা, এইটা কখন না, কখন না, যখন তুমি 2 ডাইমেনশনাল ফেজ স্পেস তুমি কনসিডার করেছো। এবারে যদি তোমার পার্টিকেলের সংখ্যা হচ্ছে তোমার একটা না হয়ে, মানে একটা পার্টিকেল 1 ডাইমেনশনে মুভ করলে এরকম তোমার দেখতে, এবারে যদি তোমার এরকম হতো যে এনটা পার্টিকেল 3 ডাইমেনশনে মুভ করছে, তাহলে এনটা পার্টিকেল 3 ডাইমেনশনে মুভ করলে তুমি পজিশন কোঅর্ডিনেট কটা পাবে? ওরকম পজিশন কোঅর্ডিনেট 3nটা পাবে। মোমেন্টাম কোঅর্ডিনেট কটা পাবে? মোমেন্টাম কোঅর্ডিনেট তো 3nটা পাবে। তাহলে আমি যেহেতু একটা পার্টিকেল 1 ডাইমেনশনে মুভ করেছে বলে একটা পজিশন কোঅর্ডিনেট, একটা মোমেন্টাম কোঅর্ডিনেট, একটাকে কিউ বলেছো, একটাকে পি বলেছো। এবারে যদি তোমার পার্টিকেলের সংখ্যা হচ্ছে তোমার সকাল এনটা হয়ে যায়, তাহলে 3nটা পজিশন কোঅর্ডিনেট হবে, 3nটা মোমেন্টাম কোঅর্ডিনেট হবে। তখন তোমাকে এটাকে জেনারেলাইজ করে কি লিখতে হবে না, বেসিক্যালি ধরো একটা সামেশন ইন্ডেক্স কে বা আই কিছু একটা লিখলে তুমি, এটা হচ্ছে 1 থেকে শুরু হবে হচ্ছে 3n পর্যন্ত। তাহলে এইখানে একটা সাফিক্স তুমি কে করে দাও, কে করে দাও, কে করে দাও, কে করে দাও। তাহলে এইটা, তাহলে দেখো আমি তোমাকে এই 5 নম্বর 6 নম্বর ইকুয়েশন এই দুটো যেটা করে দিলাম, সেটা কার জন্য না, যখন তোমার বেসিক্যালি একটা পার্টিকেল 1 ডাইমেনশনে মুভ করবে, সেখানে তোমার মানে শুধু শুধু কিউ বরাবর ইউনিট ভেক্টর আই আর পি বরাবর ইউনিট ভেক্টর যে, এইগুলো দিয়ে তুমি একটা সিম্পল এক্সপ্রেশন বের করে ফেলেছো। এবারে এইটাই যদি তোমার এন পার্টিকেল 3 ডাইমেনশনে মুভ করে, তাহলে তোমার কিন্তু টোটাল 6n ডাইমেনশনাল ফেজ বেস, যেটা গামা স্পেস হবে, যেখানে তোমার সকল পজিশন কোঅর্ডিনেটটা 3nটা আর মোমেন্টাম কোঅর্ডিনেটটা 3nটা। সেই জন্য আমি এটাকে জাস্ট সামেশন করে দিচ্ছি, কে ইকুয়াল টু 1 to 3n ডেল কিউ ডট কে বাই ডেল কিউ কে প্লাস ডেল পি কে, পি ডট কে আর ডেল পি কে। এইটা হচ্ছে সেকেন্ড টার্মটা হলো। আর একটা টার্ম কি আছে? আর একটা টার্ম আছে হচ্ছে তোমার এই যে মানে এই যে লাস্ট টার্মটা, যে ভি ডট ডেল তার সঙ্গে রো, তাহলে ভি ডট যেটা ডেল আর কি, সেটা কি, সেটা এরকম দেখতে। আচ্ছা, এবার এই জিনিসটা এখন কি লিখবো? ঠিক আগের মতো করি, সামেশন ওভার কে ইকুয়াল টু 1 থেকে তোমাকে 3n করে দিতে হবে। আচ্ছা, আছে কে কে না, কিউ ডট মানে কিউ ডট কে ডেল ডেল কিউ মানে হচ্ছে ডেল ডেল কিউ কে প্লাস পি ডটের বদলে লিখতে হবে পি ডট কে ইন্টু ডেল ডেল পি কে, এইটা। তাহলে এই পুরো পার্টটা রইল এইটা, মানে এই যে পার্টটা, এই পার্টটাকে তখন এইরকম ভাবে লিখতে হলে তারপরে একটা রো থেকে যাচ্ছে। আচ্ছা, রোটা যেহেতু স্কেলার কোয়ান্টিটি, রোটাকে তুমি এখানে লিখে দিতে পারো আর এখানে লিখে দিতে পারো। তাহলে এইটা হচ্ছে তোমার আরেকটা অ্যাডিশনাল টার্ম তোমার থেকে যাচ্ছে এইটা। ঠিক আছে? আচ্ছা, এইখানে থার্ড ব্র্যাকেটটা লেখার দরকার নেই, মানে এখানে থার্ড ব্র্যাকেটটা দেওয়া না দেওয়া সমান। তাহলে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ব্যাপারটা লিখিয়ে দিয়েছি। এই যে জিনিসটা, এই জিনিসটা তোমার হয়ে গেল অ্যাকচুয়ালি তোমার 0। তাহলে এটা ধরো তোমার বেসিক্যালি 7 নম্বর ইকুয়েশন এটা। ঠিক আছে? তাহলে আমি জাস্ট ওই জিনিসটাকে মানে এ করে মানে এক্সপ্রেসিভলি কেমন করে হচ্ছে তোমাকে জাস্ট দেখে লিখলাম। দেখো যেটা লিখেছি কোনো অসুবিধা আছে বুঝতে? না স্যার। ঠিক আছে তো? আচ্ছা।
স্যার একটা টার্ম ছিল মনে হচ্ছে আগেরটাতে রো আছে, এখন থার্ড টার্মটাতে আরেকটা টার্ম ছিল। থার্ড টার্মটাতে রোটাকে তুমি এই যে এই ভেতরে ঢুকিয়ে দিয়েছো, রোটা তো বাইরে ছিল, ঠিক আছে স্যার, ঠিক রোটা আছে। এখানে ঢুকিয়ে দিয়েছো তুমি। আচ্ছা এবারে খেয়াল করে দেখো জিনিসটা, যে এই যে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন তুমি লিখেছো ডেল এইচ বাই ডেল পি যদি কিউ ডট হয়, তা ডেল এইচ বাই ডেল পি কে সেটাকে কিউ ডট কে লিখবো আমি, তাহলে এখানে কিউ ডট কে এইটার জায়গায় তুমি লিখতে পারো এটা কিন্তু ডেল এইচ বাই ডেল পি কে। আবার ঠিক এখানে এখন পি কে ডটটাকে তুমি লিখতে পারো হচ্ছে জাস্ট মাইনাস ডেল এইচ বাই ডেল কিউ কে। তাহলে এবারে তুমি জাস্ট, এটা 7 নয় এটা 8 হবে ইকুয়েশন, লাস্টের ইকুয়েশনটা তোমার 8। এবার 7 নম্বর 8 নম্বর ইকুয়েশন থেকে তুমি কি পাচ্ছ দেখো, ফ্রম ইকুয়েশন 7 and 8, ফ্রম ইকুয়েশন 7 and 8 খেয়াল করো, দেখো প্রথমটা যেমন আছে আমি রেখে দিলাম ডেল রো বাই ডেল টি প্লাস একটা রো বাইরে আছে, রোটাকে বাইরে রেখে দাও, কেটাকে 1 থেকে 3n এটা তুমি করে দাও। খেয়াল করো প্রথম পার্টটা হচ্ছে ডেল ডেল কিউ কে, এবারে এই যে পার্টটা মানে কিউ কে ডট, তাহলে এখান থেকে কি হবে ইকুয়েশন 7 থেকে কিউ ডট যদি ডেল এইচ বাই ডেল পি হয় তাহলে কিউ কে ডটটা কি হবে ডেল এইচ বাই ডেল পি কে ডট, মানে ডেল এইচ বাই ডেল পি কে, ডেল এইচ বাই ডেল পি কে, এইটা বুঝতে পারলে যে এই যে কিউ কে ডটটা আমি এই ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছে কি ডেল এইচ বাই ডেল পি কে। ঠিক একই রকম ভাবে তোমার পি কে ডটটাকে লিখবো কি, এটা মাইনাস হয়ে যাবে মাইনাস ডেল এইচ বাই ডেল কিউ কে, তাহলে এটা হচ্ছে মাইনাস হয়ে গেল ডেল ডেল পি কেটা যেমন আছে আমি রেখে দিলাম, তার সাথে থেকে যাচ্ছে হচ্ছে তোমার ডেল এইচ বাই ডেল কিউ কে, এইটা ঠিক আছে। এটা হচ্ছে তোমার এই যে পিকে ডটটা এখান থেকে পেয়ে গেলে মাইনাস ডেল এইচ বাই ডেল কিউ কে, এইটা এটা তুমি লিখে দিলে, ঠিক আছে। তাহলে এইটা তোমার একটা মানে এই পুরো জিনিসটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, দাঁড়াও ব্র্যাকেটটা ঠিক করে দিতে হবে, এক সেকেন্ড, প্লাস রো, এইটা হচ্ছে এই রোটা কিন্তু সবার সাথে গুণ আছে এটা, আর তারপরে কি আছে একটা টার্ম, তারপরে হচ্ছে ওই লাস্টের টার্মটা যেমন ছিল আমি সেরকম রেখে দিচ্ছি সামেশন ওভার কে ইকুয়াল টু 1 থেকে 3n, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রেখেছিলাম ইউ কে ডট ডেল রো বাই ডেল ডেল কিউ কে প্লাস পি কে ডট ডেল রো বাই ডেল পি কে, এইটা দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0, এরকম জায়গায় জিনিসটা দাঁড়ালো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তুমি একটা জিনিস তোমায় বলি যে মানে একটু খেয়াল করে দেখো তো এই যে টার্মটা ডেল ডেল কিউ কে ডেল এইচ বাই ডেল পি কে, এটা বেসিক্যালি কি, এইচটা তোমার বেসিক্যালি কিউ কে আর পি কে এর ফাংশন, তাহলে এইচটা তুমি ডেরিভেটিভ করছো প্রথমে পি এর রেসপেক্ট তারপর কিউ এর রেসপেক্ট, মানে এইটা জাস্ট এরকম টাইপের দেখতে ডেল টু এইচ বাই ডেল কিউ কে ডেল পি কে, এইটা। আচ্ছা এবারে যে কোনো যদি স্টেট ফাংশন হয় বা এক্সাক্ট ফাংশন হয় তুমি এটাকে লিখতে পারো কি করে, এইটাই তো বেসিক্যালি ডেল টু এইচ বাই ডেল পি কে ডেল কিউ কে, এইটা তো তার মানে যেটা বেসিক্যালি ডেল ডেল পি কে ইন্টু ডেল এইচ বাই ডেল কিউ কে, এটা তো এটা। তাহলে দেখো এইটার এইটা কিন্তু একই কোয়ান্টিটি, এটা কোথা থেকে পাচ্ছ না ফ্রম অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল, ফ্রম অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল তুমি এটা লিখতে পারছো। তাহলে এইটা যদি লিখতে পারো তাহলে ভেতরের টার্মটা কি হয়, ভেতরের টার্মটা 0 হয়ে যায়, তাই তো। তাহলে এইটা যদি 9 নম্বর ইকুয়েশন বলো আর 10 নম্বর ইকুয়েশনটা তুমি কাজে লাগাও যদি, দেখো ডেল ডেল কিউ কে ডেল এইচ বাই ডেল পি কে আর ডেল ডেল পি কে ডেল এইচ বাই ডেল কিউ কে এই দুটো বেসিক্যালি সমান, সমান যদি হয় তাহলে দেখো এই ভেতরের পার্টটা কিন্তু বেসিক্যালি তোমার 0 হয়ে যাচ্ছে। দেখো ভেতরের পার্টটা, আচ্ছা এখানে না, এখানে ব্র্যাকেটটা একটু বাজে জায়গায় দিয়েছি, এই ব্র্যাকেটটা বেসিক্যালি হচ্ছে এইখানে, এটা হ্যাঁ। দেখো এই যে ভেতরের পার্টটা, দেখো ভেতরের পার্টটা কিন্তু তোমার বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে, তাহলে কি হলো, তাহলে ফ্রম ইকুয়েশন 9 and 10
9 and 10 তুমি কি পাচ্ছ না দেখো, ডেল রো বাই ডেল টি প্লাস সামেশন ওভার কে ইকুয়াল টু 1 থেকে 3n ইউ কে ডট ডেল রো বাই ডেল কিউ কে মাইনাস পি কে ডট ডেল রো বাই ডেল পি কে। এইটা দেখো এখন তোমার বেসিক্যালি 0 হয়ে গেছে। এটা ঠিক আছে, এইটা কি ঠিক আছে? কোনো অসুবিধা আছে এখন পর্যন্ত? না স্যার। অসুবিধা নেই তো? স্যার হ্যাঁ বলো বলো না বলো। স্যার, স্যার ওটা প্লাস কোনটা? মাঝেরটাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্লাস, এটা এটা ঠিক আছে। এটা তোমার বেসিক্যালি তোমার 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্যার, হ্যাঁ বলো বলো। ওই রোটাকে যে ডেলের ভিতরে ঢুকিয়েছেন, হুম, ডেলের ভিতরে ঢুকালে তো একটা মানে ওইটা তো একটা ফাংশন হয়ে যাচ্ছে, মানে না যদি না ডেল না না, রোটা তো তোমার ফাংশনই, সেটা তো কোনো অসুবিধা নাই, কিন্তু রোটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে তুমি তো এটা তো বাইরে একটা রো ছিল রে বাবা, বাইরে যদি রো থাকে তাহলে যখন ডেরিভেটিভ করবো ভেতরে রো গুলো ঢুকে যাবে না? আর কি আছে? মানে রোটা তো মানে ডেরিভেটিভ করছো তুমি, মানে মানে এইটা তো বেসিক্যালি ডেরিভেটিভ করা। তাহলে রো এর উপর যখন ডেরিভেটিভ করছো ধরো, তা তোমার কি হচ্ছে, তাহলে প্রথমটা উপরেও ডেরিভেটিভ হবে, সেকেন্ড টার্মটাও ডেরিভেটিভ হবে। মানে ধরো ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই, সেটা ধরো কোন একটা এস এর উপর কাজ করে, তাহলে কি ডেল এস বাই ডেল এক্স প্লাস ডেল এস বাই ডেল ওয়াই লিখবে না তুমি? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটা তো বুঝতে হবে। ঠিক আছে, এই যে জিনিসটা, এটা প্লাস হলো হলো। আচ্ছা এবারে দেখো একটা জিনিস তোমার, তাহলে আমি এই পর্যন্ত তোমাকে জিনিসটাকে দেখালাম, মানে 11 মানে ইকুয়েশন 11 পর্যন্ত। যদি কারো কোনো অসুবিধা হয় তোমায় বলে নাও। কোনো অসুবিধা নেই তো? না স্যার। আচ্ছা, এই যে ব্যাপারটা। আচ্ছা, আর এবারে একটা জিনিস তুমি একটু খেয়াল করো। তোমার মানে আমি ওই এক্ষুনিও বলতে পারি বা পরেও তোমায় বলতে পারি যে এই যে কোয়ান্টিটিটা, মানে এই যে ভেতরের কোয়ান্টিটিটা তুমি লিখেছো আর কি, এই কোয়ান্টিটিটাকে একটু মানে অন্যরকম ভাবে লেখা যায়, সেটা একটু পরে না হয় তোমায় দেখাচ্ছি, একটু সহজ করে আর কি। মানে রো এইচটা পয়সন্স ব্র্যাকেট দিয়ে এটাকে লেখা যায়। এবার পয়সন্স ব্র্যাকেট দিয়ে কেমন করে লিখছি তোমাকে একটু পরে এই জিনিসটাকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তার জন্য তোমাকে একটুখানি ব্যাকগ্রাউন্ড তৈরি করি প্রথমে। দেখো যে তুমি যদি অন্য কালার দিয়ে লিখি তাহলে সুবিধা হয়। ধরো তুমি যদি আগেরটা ছিল পার্শিয়াল ডেরিভেটিভ, আমি এক্সাক্ট ডেরিভেটিভ করছি। ধরো ডি রো বাই ডিটি, এর বেসিক্যালি মানেটা কি, আর ডেরিভেটিভের জাস্ট মানেটা কি তুমি এটা নিশ্চয়ই মনে আছে। ধরো লেটসে ডিওয়াই বাই ডিএক্স, এর অ্যাকচুয়ালি মানেটা কি হয় বলো তো? অ্যাট এক্স ইকুয়াল টু এক্স জিরো, সেটা হচ্ছে এই ফাংশনের ভ্যালুটা অ্যাট এক্স জিরো প্লাস এইচ মাইনাস ফাংশনের ভ্যালুটা অ্যাট এক্স জিরো, তাকে তুমি এইচ দিয়ে ভাগ করলে ইন দ্য লিমিট এইচ টেন্ডস টু জিরো। এটা তো ডেরিভেটিভের মানে। তাহলে এবারে ডি রো বাই ডিটি এর মানেটা কি? আচ্ছা এখানে খেয়াল করে দেখো, রোটা কিন্তু তোমার পজিশন এবং টাইম দুজনেরই ফাংশন। তাহলে তোমাকে যেটা করতে হবে যে তোমার লিমিট ধরো ডেল্টা টিটা টেন্স টু জিরো, রো এর ভ্যালুটা তোমায় নিতে হবে কোথায়? রো এর ভ্যালুটা নিতে হবে যখন রোটা হচ্ছে কিউ এর ফাংশন, অর্থাৎ যখন কিউটা হচ্ছে কিউ প্লাস ডেল্টা কিউ, রোটা পি এর ফাংশন যখন পিটা হচ্ছে পি প্লাস ডেল্টা পি, আর রোটা হচ্ছে তোমার টাইমের ফাংশন যখন টিটা হচ্ছে টি প্লাস ডেল্টা টি, এইটা মাইনাস রোটা যখন তোমার কিউ পি টি, এইটা তাকে তোমাকে ভাগ করতে হবে কি দিয়ে? বেসিক্যালি হচ্ছে ডেল্টি দিয়ে। মানে আমি যখন কোনো একটা টি এর মানে রো এর টোটাল ডেরিভেটিভটাকে ক্যালকুলেট করব, রোটা যেহেতু তোমার কিউ পি এবং টি এর ফাংশন, কিউ পি এবং টি এর ফাংশন, তারপরে কিউটা কিউ থেকে কিউ প্লাস ডেল্টা কিউ হলো, পিটা পি থেকে পি প্লাস ডেল্টা পি হলো, টিটা টি থেকে টি প্লাস ডেল্টা টি হলো, তাহলে সেই ভ্যালু মাইনাস আগের ভ্যালু ডিভাইডেড বাই ডেল্টা টি। মানে যেহেতু তুমি দেখো যে কোনো ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স যখন ক্যালকুলেট করছো, ধরো এক্স ইকুয়াল টু এক্স জিরোতে তুমি তার ভ্যালুটাকে জানো, তা তোমাকে যেটা করতে হয় হচ্ছে জাস্ট এক্স এর একটা ইনক্রিমেন্ট তোমাকে নিতে হয়, সেটা স্মল ইনক্রিমেন্ট এইচ। তাহলে এফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ এক্স জিরো বাই এইচ,
ডাবল ডেরিভেটিভ হতো, তাহলে যদি এক্স আর ওয়াই এর ফাংশন তুমি কি লিখতে, এক্স জিরো প্লাস এইচ প্লাস ওয়াই জিরো প্লাস কে মাইনাস এফ এক্স জিরো ওয়াই জিরো ডিভাইডেড বাই হচ্ছে তোমাকে ওই মানে মানে চেঞ্জটাকে করতে হতো আর কি। এটা তাহলে এই হচ্ছে জিনিসটা। আর এবারে দেখো তুমি যখন এটাকে টেলর সিরিজ এক্সপানশন হিসেবে লিখবে, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, আচ্ছা টেলর সিরিজ এক্সপানশন করলে কি হয়, রো কিউ পি টিতে তার ভ্যালু এইটা প্লাস হচ্ছে তোমার নিতে হবে হচ্ছে ডেল রো বাই ডেল কিউ ইন্টু ডেল্টা কিউ, মানে কিউ এর চেঞ্জের জন্য চেঞ্জ, প্লাস ডেল রো বাই ডেল পি ইন্টু ডেল্টা পি, পি এর চেঞ্জের জন্য চেঞ্জ, প্লাস ডেল রো বাই ডেল টি ইন্টু টি এর চেঞ্জের জন্য চেঞ্জ। তাহলে এইটা হলো তোমার এটা, তারপরে আরো সব হায়ার হায়ার টার্ম থাকবে, মানে এটা বেসিক্যালি তোমার মানে টেলর সিরিজ এক্সপানশন ফার্স্ট টার্মগুলো হচ্ছে এটা। আর যেহেতু তারপরেরটাকে ডেল কিউ তার স্কোয়ার থাকবে, ডেল পি তার স্কোয়ার থাকবে, ডেল টি তার স্কোয়ার থাকবে, মানে এগুলো খুব ছোট বলে সেগুলো তুমি জাস্ট নেগলেক্ট করতে পারছো। হ্যাঁ এইটা, আর মাইনাস তার সাথে কি আছে না রো কিউ পি পি আছে, সেটা ভাগ হচ্ছে কি দিয়ে না তোমার বেসিক্যালি ডেল্টা কিউ দিয়ে ভাগ হচ্ছে। দেখো এই টার্মটা কেটে গেল। আর এটা কেটে যেটা করেছি সেটা হচ্ছে টেলর সিরিজ এক্সপানশন করেছি, এটা হচ্ছে ফ্রম টেলর সিরিজ এক্সপানশন। টেলর সিরিজ এক্সপানশন আগের দিনে কন্টিনিউটি ইকুয়েশনের ডেরিভেশনের ক্ষেত্রে আমি করেছিলাম, তোমার নিশ্চয়ই মনে আছে। তাহলে এই জিনিসটা দাঁড়াচ্ছে এটা, তাহলে জিনিসটা কি দাঁড়ালো, তাহলে এটা দাঁড়াচ্ছে দেখো ডি রো বাই ডিটি, এটাকে দাঁড়াচ্ছে তোমার লিমিট ডেল্টা টিটা টেন্ডস টু 0 ডেল রো বাই ডেল কিউ ডেল্টা কিউ প্লাস ডেল রো বাই ডেল পি ডেল্টা পি প্লাস ডেল রো বাই ডেল টি ডেল্টা টি ডিভাইডেড বাই তোমার ডেল্টা টি, এটা দাঁড়াচ্ছে। আচ্ছা এবারে এইটাকে তুমি কেমন করে লিখতে পারছো দেখো, যে প্রথম টার্মটা ডেল রো বাই ডেল কিউ যেমন আছে, তার সঙ্গে তুমি যেটা করছো জাস্ট এখানে মানে আমি কি বলবো, মানে এটা লিমিট ডেল্টা কিউ টেন্ডস টু 0 ডেল কিউ বাই ডেল টি একটা টার্ম আছে, তারপরের টার্মটা দেখো ডেল রো বাই ডেল পি যেমন আছে আছে তার সঙ্গে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা পি বাই ডেল্টা টি একটা টার্ম আছে, আর তারপরেরটাকে এই পার্টটা কেটে চলে যাচ্ছে, কেটে চলে গিয়ে যা সিম্পলি ডেল রো বাই ডেল টি এই টার্মটা আছে। এটা হয়ে গেল দেখো ডেল রো বাই ডেল কিউ, এটা কি দিস ইজ নাথিং বাট কিউ ডট, এটাই তো তোমার বেসিক্যালি যখন ডেল কিউ বাই ডেল টি ডেল্টা কিউ যখন ডেল্টা টি সরি এটা ডেল্টা টিটা যখন টেন্ডস টু 0, এটা তোমার ডেরিভেটিভ রিপ্রেজেন্ট করে, তো মানে ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স যখন ডেল্টা এক্স টেন্ডস টু 0 সেটাই তোমার ডেরিভেটিভ, সেটা হচ্ছে কিউ ডট। এই টার্মটা কি হলো ডেল রো বাই ডেল পি, এটা তোমার বেসিক্যালি পি ডট, আর তার সাথে কি রইলো ডেল রো বাই ডেল টি একটা টার্ম রইলো। তাহলে তুমি খেয়াল করে দেখো যে ডি রো বাই ডিটি মানে টোটাল ডেরিভেটিভটা ডি রো বাই ডিটি, সেটা হচ্ছে রো এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার বেসিক্যালি ডেনসিটিটা সেটা তোমার ওই পজিশন এবং মোমেন্টাম তার সঙ্গে যে চেঞ্জটা সেই চেঞ্জটা কিন্তু এই পার্টিকুলার কেসে ইনভলভ হয়ে গেছে। এটা কার ক্ষেত্রে করলে তুমি দেখো এখন যেটা করলে যেটা তোমার বেসিক্যালি মানে এটাকে আমি জেনারেলাইজ করবো, মানে এটা যেটা করলে তুমি সেটা বেসিক্যালি তোমার মানে 2 ডাইমেনশনাল ফেজ স্পেসের জন্য। তাহলে এবারে যদি তুমি একটা 6n ডাইমেনশনাল ফেজ স্পেস কনসিডার করো, তাহলে ইন 6n ডাইমেনশনাল ফেজ স্পেস বা গামা স্পেসে কি হবে, ফেজ স্পেস আমি কি লিখবো না সরি ডি রো বাই ডিটি ডি রো বাই ডিটি, এটা হয়ে যাচ্ছে তোমার ডেল রো বাই ডেল টি একটা টার্ম রইল, প্লাস দেখো এই যে টার্মটা এই টার্মটা এখন তোমার সামেশন ওভার কে ইকুয়াল টু 1 থেকে 3n করতে হবে, মানে যদি একটা পার্টিকেল 2 ডাইমেনশনে মুভ করে, একটা পার্টিকেল 1 ডাইমেনশনে মুভ করে, যখন 2 ডাইমেনশনাল ফেজ পেয়ে তখন এখানে একটা টার্ম এখানে একটা টার্ম, আর যখন তোমার একটা n পার্টিকেল 3 ডাইমেনশনে মুভ করবে তখন 3nটা পজিশন কোঅর্ডিনেট 3nটা মোমেন্টাম কোঅর্ডিনেট, সেটা কি হয়ে যাবে
না হয়ে যাবে তোমার বেসিক্যালি ডেল রো বাই, এটাকে লিখতে হবে ডেল কিউ কে ইন্টু কিউ কে ডট প্লাস ডেল রো বাই ডেল পি কে ইন্টু পি কে ডট। এটা দাঁড়ালো ডিরো বাই ডেটিটা, এটা হচ্ছে এই জিনিসটা। আচ্ছা এবার একটু খেয়াল করো, এটা এটা একটা ইকুয়েশনের নাম দিয়ে দিই, এটা ধরো 12 নম্বর ইকুয়েশন। আচ্ছা এবারে দেখো এই যে টার্মটা সামেশন ওভার কে ইকুয়াল টু 1 থেকে 3n ডেল রো বাই ডেল কিউ কে ইন্টু কিউ কে ডট প্লাস ডেল রো বাই ডেল পি কে ইন্টু পি কে ডট, এই যে জিনিসটা, এই জিনিসটা কেমন করে লিখতে পারো একটু ভালো করে খেয়াল করে দেখো। এটা কে ইকুয়াল টু 1 3n। আচ্ছা এইটা যেমন আছে ডেল রো বাই ডেল কিউ কেটা আছে। আচ্ছা কিউ কে ডটটা কি দেখো, কিউ ডট যদি এটা হয় তাহলে কিউ কে ডটটা কি হবে ডেল এইচ বাই ডেল পি কে হবে। তাই এটাকে তুমি লিখলে ডেল এইচ বাই ডেল পি কে এইটা। আর এইটা হলো দেখো ডেল রো বাই ডেল পি কে হলো, আর পি কে ডটটা কি হবে, পি কে ডটটা ইকুয়েশন 7 থেকে মাইনাস ডেল এইচ বাই ডেল কিউ কে। তো এখানে মাইনাসটা এখানে করে দিলে এটা হচ্ছে ডেল এইচ বাই ডেল কিউ কে হয়ে গেল এইটা। এটা কোথা থেকে পেলে না ফ্রম ইকুয়েশন ওটা কত ছিল 7 হ্যাঁ ফ্রম ইকুয়েশন 7ই তো, ফ্রম ইকুয়েশন 7 তুমি এটা পেলে এটা। আচ্ছা এই যে জিনিসটা, এই জিনিসটাকে না এইরকম ভাবে লেখা যায় রো এইচ, এইটাকে বলা হয় পয়সনস ব্র্যাকেট। আচ্ছা পয়সনস ব্র্যাকেট আসলে আমাদের আসলে তোমাদের বা আমাদের সবাইদেরই বলছি, এই ক্লাসিক্যাল মেকানিক্সের নলেজটা খুব কম, সেই জন্য আমাকে প্রত্যেকটা টার্ম ভালো করে এক্সপ্লেন করে 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 বলতে হচ্ছে। শিখেই কি মানে পয়সন ব্র্যাকেট জিনিসটা কি একটুখানি বলি তোমার। দেখো মানে এটা তোমার মানে পয়সন ব্র্যাকেটটা হচ্ছে যে যদি তোমার এরকম একটা কোয়ান্টিটি থাকে, ধরো একটা ফাংশন তুমি ইউ বললে যেটা কিউ এবং পি এর ফাংশন, মানে ধরো মানে তুমি একটা ইউ একটা ফাংশন বলছো যেটা বেসিক্যালি তোমার কিউ এবং পি এর ফাংশন। আবার ধরো ঠিক একই রকম ভাবে তোমার ভি একটা ফাংশন বলছো, সেটা তোমার ধরো তোমার এটা কিউ এবং পি এর ফাংশন। তাহলে যদি ডেল ইউ বাই ডেল কিউ ডেল ভি বাই ডেল পি এইটা মাইনাস ডেল ইউ বাই ডেল পি আর ডেল ভি বাই ডেল কিউ এটা যদি থাকে, তারপর তুমি ইউকে কিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে, তারপর ভিটাকে পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে, আর পরেরটা ইউকে পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে, তারপর ভিটাকে কিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে, এইটাকে জাস্ট বলা হয় মানে শর্ট হ্যান্ড নোটেশনে লিখতে হয় এটাকে ইউ ভি এইরকম ভাবে লিখতে হয়। এটা হচ্ছে পয়সনস ব্র্যাকেট। আসলে পরবর্তীকালে দেখবে এখানে পয়সনসটাকে মানে এটা একটা এন এক্সট্রা পড়ে গেছে, এসএসওএন পয়সনস ব্র্যাকেট। এটাকে বলা হয় পয়সনস ব্র্যাকেট, মানে এটা পয়সনস ব্র্যাকেট জাস্ট একটা শর্ট হ্যান্ড নোটেশন অফ দিস কোয়ান্টিটি। ঠিক আছে, মানে পয়সনস ব্র্যাকেট ইজ এ শর্ট হ্যান্ড নোটেশন অফ দিস কোয়ান্টিটি এইটা। এটা দেখবে পরে কমিউটেশন ব্র্যাকেটের সঙ্গে কিন্তু পয়সনস ব্র্যাকেটের একটা সম্পর্ক আছে। তোমার বেসিক্যালি ক্লাসিক্যাল মেকানিক্সে পয়সনস ব্র্যাকেট যে আর রোল প্লে করে, কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু কমিউটেশন ব্র্যাকেট হচ্ছে এক্স্যাক্টলি সেই রোল প্লে করে এইটা। তাহলে এবারে কম্পেয়ার করে দেখো, তাহলে এই পার্টিকুলার কেসে এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিকে তুমি জাস্ট লিখতে পারবে রো এইচ এই পয়সনস ব্র্যাকেট এইরকম ভাবে তুমি লিখতে পারবে এইটা। তাহলে কি দাঁড়াচ্ছে, তা যদি হয় তাহলে দেখো এই যে ইকুয়েশন 12টা এখন কিভাবে লিখতে পারো। আচ্ছা এটাকে একটা ইকুয়েশন বলে 13। তাহলে এবারে 12 এবং 13 এই দুটোকে কম্পেয়ার করলে কি মানে 12 13কে একসাথে লিখলে কি কি দেখতে পাচ্ছ, ফ্রম ইকুয়েশন 12 and 13, ফ্রম ইকুয়েশনস 12 and 13 আমি কি পাচ্ছি না ডি রো বাই ডিটি এটা হয়ে গেল ডেল রো বাই ডেল টি প্লাস রো এইচ তার পয়সনস ব্র্যাকেট দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এটা তুমি দেখতে পেলে, এটা তাহলে 14 নম্বর তোমার ইকুয়েশন এটা। ঠিক আছে, তাহলে দেখো তাহলে যেটা কথা সেটা হচ্ছে তুমি এই এরকম একটা ইকুয়েশন তুমি পেয়ে গেলে, এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটাই বেসিক্যালি তোমার লিবনিজ থিওরেম, মানে দিস ইজ দ্য
LIOU বানানটা আমার VILLE after দিস ইজ দ্য লিবলিউস থিওরেম, যেটা বেসিক্যালি দেখো ডি রো বাই ডিটি অর্থাৎ টাইমের সাথে সাথে এই ডেনসিটি অফ ফেজ পয়েন্ট দেখো এইটা বেসিক্যালি তোমার মানে তোমার জিরো দিচ্ছে, অর্থাৎ সময়ের সাথে সাথে কোন একটা পার্টিকুলার ফেজ পয়েন্টের নেবারহুডে ডেনসিটি অফ ফেজ পয়েন্টটা সেটা কিন্তু সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে না। তাহলে এইখানে যে ফার্স্ট টার্মটা হচ্ছে তোমার মানে এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্স আছে, মানে এটা হচ্ছে তোমার মানে দিস টার্ম হ্যাজ এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্স, হ্যাজ এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্ট। আর এই পার্টটা এক্সপ্লিসিটলি টাইম তুমি দেখতে পাবো না, এইটা কিন্তু ইমপ্লিসিট টাইম ডিপেন্ডেন্ট হয়। দিস টার্ম হ্যাজ ইমপ্লিসিট টাইম ডিপেন্ডেন্স, এটা ঠিক আছে। তাহলে এবারে এই যে ইকুয়েশনটা তুমি পেলে, এবারে এই ইকুয়েশনটা থেকে তোমাকে যা কিছু ইন্টারপ্রিটেশন তোমাকে করতে হবে, আমি জাস্ট অঙ্কটাকে করলাম আজকে। এবারে এই যে মানে সিচুয়েশনটা আর কি, এই সিচুয়েশনটা থেকে তোমাকে জাস্ট আস্তে 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 তোমাকে এগোতে হবে আর কি। যেটা কথা হচ্ছে যে যে এই যে কন্ডিশনটা যদি স্যাটিসফাইড হয় আর কি, তাহলে স্যাটিসফাইড হতে গেলে কি কি ক্রাইটেরিয়া দরকার, এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া কিন্তু তোমাকে এক একটা করে এনসেম্বল দেবে। মানে এই কন্ডিশনটা তোমাকে স্যাটিসফাইড হতে হবে, এই কন্ডিশনটা স্যাটিসফাইড হতে পারে বিভিন্ন কন্ডিশনে আর কি। এবার কি কি কন্ডিশন সেটা সেইখান থেকে তুমি কিন্তু বেসিক্যালি এনসেম্বলগুলোকে পেতে পারবে আর কি। তাহলে আমরা বেসিক্যালি এই অঙ্কের যে জায়গাটা মানে টেকনিক্যালিটির জায়গাটা আর কি, সেই টেকনিক্যালিটির জায়গাটা দেখো বেসিক্যালি আগের দিন আমি কিছুটা পাঠ করেছিলাম, সেখানে ক্লাসিক্যাল কন্টিনিউটি ডেরিভেশন করে তোমার জাস্ট যে এই যে ক্লাসিক আজকে শুরুটা করেছে কি লিবলিউস থিওরেমে প্রুফ করার জন্য, তুমি শুরুটাই করেছো ক্লাসিক্যাল কন্টিনিউটি ইকুয়েশন থেকে, ফ্রম দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটিতে তুমি শুরু করেছো বেসিক্যালি। তাহলে এই কন্টিনিউটি ইকুয়েশনটা কি খায় না মাথায় দেয়, কোথা থেকে এলো, সেইটা আমরা আগের দিন তার ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার করেছিলাম। আজকে আমি যে কাজটাকে করলাম সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ অঙ্কটাকে জাস্ট আমি করলাম, অঙ্কটাকে কষে জাস্ট আমি এরকম একটা ফাইনাল ইকুয়েশনে পৌঁছে গেছি আর কি। এবার আমাদের মূল যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই যে জায়গাটা যে কি কন্ডিশনস হলে হচ্ছে তোমার বেসিক্যালি তোমার মানে মানে এই যে ডি রো বাই ডিটিটা যে জিরো হবে, রো এবং এই তাদের মধ্যে কি সম্পর্ক থাকলে এটা সম্ভব আর কি, সেইটাকে নিয়ে জাস্ট আমাদের পরের দিন জাস্ট কথাবার্তা বলতে হবে আর কি। মানে মানে কখন মানে বেসিক্যালি আসলে ডি রো বাই ডিটি জিরো হওয়া আর ডেল রো বাই ডেল টি জিরো হয়, দুটো কিন্তু মানে আলাদা। ডেল রো বাই ডেল টিটা কিন্তু যে কোনো দেখো এই ইকুয়েশনেই তুমি পেয়ে গেছো, মানে কন্টিনিউটি ইকুয়েশনেই কিন্তু তুমি পরিষ্কার পেয়ে গেছো, মানে এটা যে কোনো ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্যই কিন্তু তুমি ডেল রো বাই ডেল টিটা জিরো করে ফেলতে পারবে। কিন্তু মানে যেটা আমি এখান থেকে ধরো এই যে ইকুয়েশনটা পেয়েছি না, মানে আদার মানে ধরো এই যে ইকুয়েশনে ধরো এই যে ডেল রো বাই ডেল টি, মানে কথাটা হচ্ছে যে তোমার যখন তুমি এইটাকেও জিরো হবে এটাকেও জিরো হবে আলাদা আলাদা করে, তখনই কেবলমাত্র ডি রো বাই ডিটিটা জিরো হবে। আর ডেল রো বাই ডেল টি জিরো হবে, তার সঙ্গে রো আর এইচ জিরো হবে, দুটোই যদি আলাদা আলাদা করে জিরো হয় তাহলে ডি রো বাই ডিটি হচ্ছে নেসেসারিলি জিরো হবে। ঠিক আছে তো? এবার ডেল রো বাই ডেল টি কখন জিরো হয় বা রো এইচ কমিউটেটরটা কখন জিরো হয়, এইগুলো আমরা পরপর করে আলোচনা করব। সেইখান থেকে কিন্তু তুমি যথাক্রমে মাইক্রো ক্যানোনিক্যাল এবং ক্যানোনিক্যাল এই দুটো এনসেম্বল অন্তত পেয়ে যাবে। গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলটা বুঝতে গেলে আর একটুখানি তোমাকে কাটখড় পোড়াতে হবে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত বললাম। এবারে এইখান থেকে যে সমস্ত যারা মানে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন ইত্যাদি আর কি, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন এবং তার সঙ্গে যে টাইপস অফ ensemble can be obtained from equation 14, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব নেক্সট লেকচারে। আজকে আসলে আমাকে 10টাতে ছাড়তে হবে, 10টা থেকে আমি এই কম্পিউটার বা সেট আপটা পাচ্ছি না আর কি, নাহলে ওই জন্য ক্লাসটা আমি এগিয়ে দিলাম এটা। তাহলে এই ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন এবং টাইপস অফ এনসেম্বল এটা কিন্তু আমরা পরের দিন পাবো। তাহলে অঙ্কটা জাস্ট তুমি বুঝে এই ফাইনাল ইকুয়েশনটা পেলে কিনা দেখো। আমি ইউজুয়ালি যেটা করতে ইচ্ছা করে সেটা হচ্ছে যে এই ফাইনাল ইকুয়েশনটাকে বলে দিলাম, কিভাবে ডেরিভেশনটা হলো সেটা তুমি জানলে কি না জানলে কিছু এসে গেল না, কিন্তু যেহেতু এটা স্পেশালের ক্লাস তাহলে তোমার ব্যাপারগুলো জেনে রাখা দরকার আর কি। সেখানে আমি লিবলিউস থিওরেম যে অঙ্কটা, সেই অঙ্কটাকে আমি করে দিয়েছি, এবং অঙ্কটা করার জন্য আগের দিনের ক্লাসটা ভালো করে দেখবে, তারপরে আজকের ক্লাসটাকে দেখবে, এবং সেইটাকে তোমার ভেক্টর অ্যালজেব্রা হ্যানাতানা এইগুলোকে ঠিক করে কিন্তু কাজে লাগিয়ে ব্যাপারটাকে করতে হবে আর কি। এবং এখান থেকে যে ইন্টারপ্রিটেশন ইত্যাদিগুলো আমরা নেক্সট দিন করবো। তাহলে আজকে মোটামুটি আমি এইখানে শেষ করে দিচ্ছি। এন্ড অফ লেকচার 5 এটা করে দিলাম। পরের দিন আমি এখান থেকে ইন্টারপ্রিট করি মানে রো এবং এইচ কেমন ভাবে রিলেটেড হলে আর কি
তোমার বেসিক্যালি এই কন্ডিশনগুলো স্যাটিসফাইড হবে, সেইখান থেকে মাইক্রো ক্যানোনিক্যাল ক্যানোনিক্যাল এনসেম্বল কেমন করে পাওয়া যাবে আর কি, সেটা আমরা নেক্সট দিন এখান থেকে আলোচনা করবো। তা ঠিক আছে জিনিসটা, কোনো অসুবিধা নাই তো? না স্যার। হুম। দেখো কারো যদি কোনো মানে অঙ্কটা স্টেপ বাই স্টেপ বুঝতে কোনো অসুবিধা হলে বলবে। আগের দিন এবং আজকে এই অঙ্ক মানে মানে গত 3-4টে ক্লাস ধরেই আর কি একটু বেশি অঙ্ক হচ্ছে আর কি। আহ, সেটা ফাউন্ডেশন, যে কোনো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে ফাউন্ডেশন করতে গেলে এই অঙ্কটা দরকার। ফাউন্ডেশনগুলো ওয়ান্স হয়ে গেলে তারপর তুমি যখন তার অ্যাপ্লিকেশনসগুলোকে দেখবে, যে অ্যাপ্লিকেশনগুলো মূলত আমরা আগে সবই প্রায় করে ফেলেছি, কিন্তু সেইগুলোকে একটুখানি অন্য রকম করে দেখা আর কি, সেটা আমরা তারপর আস্তে আস্তে করতে পারবো আর কি।